অভাববোধটি পৌনঃপুনিকভাবে বিভিন্ন জায়গায় আসছে। আমাদের একই রকমভাবে রাজশাহীতে এই কথা এসছে, এর আগে আমাদের সিলেটেও এটা এসছে। নিরাপত্তার অভাববোধ এবং এটা বহুমাত্রিকতার একটা বিষয়। এটা আগে অনেকে অর্থনৈতিক পরিস্থিতি অথবা তার বেকারত্ব থেকে তাই অভাববোধের কথা বলতো। এখন তারা গোষ্ঠীগতভাবে নারী হিসেবে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে, পিছিয়ে পড়া মানুষ হিসেবে একটা অভাববোধ এবং একটা মানসিক অস্বস্তির ভিতরে ওনারা আছেন এটা মনে করেন। এবং নিরাপত্তার এই অভাববোধ যদি অব্যাহত থাকে তাহলে এটা অবশ্যম্ভাবীভাবে ওনারা মনে করেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে দেখা দিবে। এবং এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণের প্রতিবন্ধকতা হিসেবে আগামীতে দেখা দেওয়ার আশঙ্কা ওনাদের আছে। এবং এই নিরাপত্তার অভাববোধ দূর করার ক্ষেত্রে একটি রাজনৈতিক সমঝোতা, একটি রাজনৈতিক অঙ্গীকার এবং এটার সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দক্ষতার বিষয়টিকে ওনারা গুরুত্ব আরোপ করেছেন। আর কি বোঝা যায়? আরেকজনও বোঝা যায়। হ্যাঁ, উনি এখন বলছি আপনারা সকলে তালি দেন আমার কলেজে যে ব্যক্তি খাতের না, একটি হাতে গোনা কিছু গোষ্ঠী করে। আর তৃতীয়, বাচ্চাদের কোথায় রেখে যাবে? আমাদের প্রশ্ন হলো বড় বড় শহরে বরিশাল সেন্টার তৈরি করতে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে। বুঝতে পারছেন কিসে যেতে চাচ্ছে? শুধুমাত্র নিরাপত্তা চাই, সুশাসন চাই, দুর্নীতি মুক্ত চাই, এইরকম বললে পরে হবে না। আরেকটু সুনির্দিষ্টভাবে হিসাব করে বলবো কত টাকা লাগবে এবং এই টাকা দেশে দেওয়ার ক্ষমতা আছে। বুঝতে পারছেন কথাটা? কি চাচ্ছি বলে? একটি বড় উত্থান ব্যাধিকে কিন্তু আমরা উৎখাত করতে পারবো না। এখন দেখেন ইংরেজিতে যারা পলিটিক্যাল সায়েন্স পড়েন, ইকোনমিক্স পড়েন, তারা জানেন একে ইংরেজিতে ক্রনিক ক্যাপিটালিজম বলে। সেহেতু আপনি এমন একটা বাজার অর্থনীতি করবেন, কিছু চামচা সৃষ্টি করবেন, কিন্তু এখন তার ভাষার ব্যবহার করে, সেটা আমি নাম দিয়েছিলাম, এটা হলো চোরতন্ত্র। মানে বেশ চামচাগিরিবাদ থেকে আমাদের ব্যাখ্যায় ক্লেপ্টোক্রেসিতে চলে গেল। ক্লেপ্টোক্রেসি, তারা আবার বিদ্যুৎ উৎপাদন করে, তারা দেখবেন সরকারি বড় বড় প্রকল্প ঠিকাদারি করে, সেতু এস পর্যন্ত নাম দিয়েছে। এইরকম কিছু গোষ্ঠী তৈরি করে, এই গোষ্ঠীগুলো এটাকে লুটপাট তন্ত্র বলেন। আর একটু ভদ্রভাবে আপনার যেটা পছন্দ, একটা লুটপাট তন্ত্র বা একটা চোরতন্ত্র সৃষ্টি। লুটপাট তন্ত্র, এটা থেকে একটি সমতা, আমরা বলেছি ন্যায্যতা এবং সাম্যের ভিত্তিতে একটি লুটপাট তন্ত্রকে ভাঙতে হবে, সংস্কার দিয়ে ভাঙতে হবে। এমন কিছু কাঠামো, এমন কিছু নীতি, এমন কিছু এলাকার মানুষরা পড়ে রয়েছে, তারা কার দিকে তাকিয়ে আছে, তাদেরকে কণ্ঠ দেবে কে? তাদের পক্ষে বুঝি কাউকে যদি পিছনে রাখি তাহলে আমিও পিছনে থাকব। যে তোমাকে, যাকে তুমি সমন্বিত রাখবে না, আমাদের বুঝতে হবে এখানে আমাদের জাতীয় স্বাস্থ্য একত্রিত আমরা রয়েছি। এই জন্য আমরা শুধুই ডাক্তারদের না, কেন্দ্রীয় পরিষদের একজন সদস্য, সেহেতু সেন্ট্রাল কমিটিতে আমরা যাই, আপনার এই কথা আমরা জায়গায় পৌঁছাবো। স্বাস্থ্য যেটা বলে, এই বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মেডিকেল বরিশাল। এখানে দুর্নীতিতে আপাতত বঞ্চিত। আমার দলের প্রথম টার্গেট থাকবে সিলেট শহর, রাজশাহী থেকে শহরটা অনেক বেশি পরিবেশ ভালো, গাছপালা, শহরের ভিতরে যে রাস্তাঘাটের পাশে পরিবেশ। আমার সমস্ত বরিশাল বিভাগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জরিপ অনুযায়ী দরিদ্রতম বিভাগ। তো সেই দরিদ্রতম বিভাগে কিভাবে উন্নয়ন করা যায়, একটা প্রস্তাব এসেছে গ্যাসের কথা। ভোলার গ্যাস নিয়ে আমরা ধারাবাহিকভাবে একটা আন্দোলন করে আসছি, যাতে ডাক্তার তো বাইরে, হাসপাতালে তো কোনো চিকিৎসা নেই আসলে, এবং হাসপাতালে নাকি ডাক্তার এখানে বসে ক্লিনিক করে। সরকারের কাছে আপনার প্রধান দাবি কি? আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমি সাজ্জাদ হোসেন জয়পুরহাট বিএনপি বরিশাল মহানগর। আমি আপনাদের আরেকটা বিষয়ে মনোযোগ আকর্ষণ করতে চাই। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং ন্যায্য নির্বাচন করার ক্ষেত্রে ওনারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ওনাদের একটা পরামর্শের অংশ হলো প্রার্থিতা নিয়ে।
ওনারা মনে করেন দলগুলোকে আরও দায়িত্বশীলতার সাথে দুর্নীতিমুক্ত, যোগ্য, দেশপ্রেমিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত বলে ওনারা মনে করেন। ওনারা মনে করেন নারীর মনোনয়ন যথেষ্ট পরিমাণে হয়নি বলে ওনারা মনে করছেন। ওনারা একই সাথে মনে করেন যাদের মনোনয়ন দেওয়া হলো তারা আগামী দিনে দুর্নীতিমুক্ত থাকবেন সেইটার কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, অর্থাৎ ক্ষমতাসীন যারা থাকেন তারা যে দুর্নীতি করেন তাদের সময়কালে সেগুলোর বিচার হবে কি না বলে ওনারা মনে করেন। যে আমি শ্বেতপত্র লিখেছিলাম আমার দিনে, শ্বেতপত্রের ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, আমরা পরবর্তীতে সরকারের যে সহকর্মীরা আছেন যেখানে উপদেষ্টা মণ্ডলীতে সমভাবে তারা সেখানে উৎসাহিত হননি, এবং তার চেয়ে আরও কম উৎসাহিত হয়েছিলেন যারা আমরা ছিলেন, যারা কর্মকর্তা ছিলেন, তাদের ক্ষেত্রে আমরা এটার অসুবিধা দেখেছি। সেই জন্য আমাদের কাছে মনে হয়েছিল এইটি নির্বাচনের সময় এই অসম্পূর্ণ সংস্কারের বিষয়গুলোকে আমরা নির্বাচনী ইশতেহারের ভিতরে নিয়ে যাব এবং সরকারের যে বাকিটুকু সময় আছে তাদের কাছে চাপ সৃষ্টি করব কোন কোন বিষয়গুলি এখনও সংবিধান সংশোধন ব্যতিরিক্ত কার্যাদেশ দিয়ে সমাধান করা সম্ভব সেটা স্বচ্ছভাবে করা এবং সেটাকে লক্ষ্য রাখার জন্যই আমরা রিফর্ম ওয়াচ করেছি। আগামী দিনে আপনারা ডিজিটালি একটা ওয়েবসাইটে যে টিপি দিলেই দেখতে পাবেন কোন সংস্কার কত দূর হয়েছে, এইটা আমরা আগামী মাসে সকলের সামনে উপস্থাপন করব।